সুপ্রিয় দর্শক, স্বাগত জিটিভির নিয়মিত আয়োজন পূর্বস্থলী সংবাদ সংলাপ। আপনাদের সাথে আছে আমি ইকবাল করিম মিশন। আমরা কথা বলবো সমসাময়িক বিষয় নিয়ে। অবশ্যই ডাকসু এবং হল সংসদ নির্বাচন থাকবে আমাদের আলোচনায়। আমাদের আলোচক প্যানেলে আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি মহিউদ্দিন আহমেদ হেলাল, আছেন সিনিয়র সাংবাদিক কুদ্দুস আফরাদ, আছেন যুবদল নেতা এবং সাবেক ছাত্র নেতা মাহবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। আপনাদের তিনজনকে স্বাগত। দর্শক, চাইলে আপনি আমাদের সাথে অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করবেন, আপনার নাম এবং পরিচয় দিয়ে খুবই সংক্ষেপে, আর মতামত দিলেও খুবই সংক্ষেপে মতামত দেবেন। আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। কুদ্দুস আফরাদ, আপনাকে দিয়ে শুরু করি। আপনি সাংবাদিক হিসেবে আপনার পর্যবেক্ষণ, ডাকসু নির্বাচন হয়ে গেল প্রায় 3 দশক পর। ডাকসু নির্বাচন 3 দশকের অচলায়তন ভাঙলো এই নির্বাচন। এই অচলায়তন ভাঙার মধ্যে দিয়ে কি নতুন কোনো অচলায়তন তৈরি হলো কিনা, আপনার বিশ্লেষণ কুদ্দুস আফরাদ ভাই? প্রথমত, এই মধ্যরাতে যারা জিটিভি দেখছেন, এখন আমাদের কথা শুনছেন, তাদেরকে শুভেচ্ছা, জিটিভিকেও শুভেচ্ছা। তো আপনি যে কথাটা বললেন, বিষয়টা হচ্ছে ডাকসু নির্বাচন হয়ে যাওয়ার পরে, যে কোনো ভোট হয়ে যাওয়ার পরে নানান ধরনের বিশ্লেষণ থাকে। হ্যাঁ, এটা অতীতেও আমরা দেখেছি, এটা বর্তমানে হচ্ছে, বর্তমান কালগুলোতে আমি বলছি, নিকট অতীতে, এটা ভবিষ্যতেও হবে। ভোটে জয় পরাজয় থাকবে, ভোটে নানান ইকুয়েশন, ভোটে ত্রুটি বিচ্যুতি থাকে, ভোট একবারে নিষ্কুলুষ হয় খুব কম। উন্নত দেশগুলোতে বিগত আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভোট দেখেছিলাম, সেই ভোট নিয়ে এখন পর্যন্ত সেটা র্যাশ সারা দুনিয়ায় চলছে, বইছে। আমি মনে করি ডাকসু নির্বাচন নিয়ে এবার যা হয়েছে, ত্রুটি বিচ্যুতি অবশ্যই আছে, থাকবে না কেন? কারণ যারা ভোট করেছেন, অর্থাৎ প্রশাসনিক দিকটা যদি আমি দেখি, তাহলে এইখানের শিক্ষক অর্থাৎ অধ্যাপক থেকে নিয়ে নিচে যারা জড়িত, তারা নিজেরাও ভোট দিয়েছেন কি না কোনো দিন, মানে এর আগে ডাকসুতে, তো সেই সম্ভাবনা খুবই কম। অর্থাৎ ভোট ম্যানেজমেন্টে এদের অভিজ্ঞতা খুব কম। একইভাবে যারা ভোটে অংশ নিয়েছেন, তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেহেতু 28 বছরের বেশি সময় ধরে ভোট হয় নাই, ভোট প্রক্রিয়াটার সাথে তারা হয়তো সাধারণ নির্বাচনে কেউ কেউ অংশ নেয়, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের ভোট আর ওই ভোটের যে কিছুটা তফাৎ আছে, সেটাও তাদের একটা গ্যাপ আছে। সব মিলিয়ে যাই হোক, ভোটটা হয়ে গেছে এবং এই ভোটের ফলাফল নিয়ে এখন যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, আমার নিজের ধারণা ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে এটা অচিরেই মীমাংসা হবে। আপনি যেটা বলেছেন যে এটা নতুন কোনো আবার উত্তাপ সৃষ্টি করলো কিনা, বা হ্যাঁ, উত্তাপ না, আমি আজকে অচলায়তন তৈরি করলো কিনা আবার, আমি সেটাও বিশ্বাস করি না। তার কারণ হচ্ছে ডাকসুর যখন হল সংসদের এরা, এই যে হল সংসদে এরা যখন দায়িত্ব নেবে, কেন্দ্রীয় ছাত্র সংসদের যখন দায়িত্ব নেবে, তখনই একটা নতুন পরিবেশ হবে এবং সেটা তাদের শপথ গ্রহণের মধ্য দিয়ে আমার মনে হয় কেটে যাবে। এখন শপথ গ্রহণটা কবে হচ্ছে, কিভাবে হচ্ছে? ডাকসুতে কিন্তু শপথ আসলে হয় না, নির্বাচনের পরপরই তারা দায়িত্বপ্রাপ্ত হয়ে যায়, তারা আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে পারে। শপথের রেওয়াজটা ডাকসুতে ওইভাবে নেই। আমরা মহিউদ্দিন ভাই হয়তো এটা ভালো বলতে পারবেন, ডাকসু নির্বাচনের সাথে ওনার সময়ে সুযোগ হয়েছে ডাকসু নির্বাচন দেখার, এবং একটা সময় আসলে হেলাল ভাই ওই জন্য কি কোনো সুযোগ আছে, শপথ নেওয়ার কোনো কি বিধান রয়েছে ডাকসুতে? আমি তো জানি যে হেলাল ভাই শপথ নেওয়া হয়। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সকল জিটিভির সকল কলা কৌশলী এবং যারা দেখছেন দর্শক, সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। শপথের বিষয়টা আমার জানা নেই, আমি দেখিনি, আমার সময় ডাকসুতে শপথ হয় না এবং এই নির্বাচনের পরপরই কার্যক্রম শুরু হয় ডাকসুর। জি, আমি সেভাবেই জানি। তো এখন যে বিষয়টা আসছে যে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছিলাম, আপনি সাবেক ছাত্রনেতা হিসেবে আমরা এই নির্বাচনের যে বিষয়টা আমরা আসলে একটু লক্ষ্য করলাম, আমরা একটু গঠনমূলক সমালোচনা করে আলোচনা করে হয়তো ছাত্র রাজনীতির জন্য কিছুটা উপকৃত হবে। আমরা এবারে নির্বাচনে দেখি সাধারণ ছাত্র সংগঠনের বাইরে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছে এবং শামসুন্নাহার হলে পুরো স্বতন্ত্র প্যানেল জয়ী হয়েছে। পাশাপাশি ছাত্রীদের 5টি হলে 4টিতে বিপিজিএস সহ বেশিরভাগই হেরেছে ছাত্রলীগ। কেন এই ছাত্রলীগের এই পরাজয়? নাকি শুধু 10 বছর ধরে ক্ষমতায় ছাত্রলীগ বা আওয়ামী লীগ সরকার এই ক্ষমতা থাকার পর ক্ষমতা রাজনীতি করেছে শুধু, কিন্তু রাজনীতি যে চর্চা, সে রাজনীতি চর্চা থেকে অনেক দূরে ছিল ছাত্রলীগ। আপনার বিশ্লেষণ কি এই বিষয়ে? না, আমি এভাবে মনে করি না, কারণ ব্যতিক্রম হতেই পারে। স্বতন্ত্র কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে স্বতন্ত্র নির্বাচিত হওয়ার হয়তো সে ধরনের কোনো ইতিহাস নেই। তারপরেও আমার কাছে কিছুটা মনে হয় যে মানুষের যে রাজনীতির প্রতি কিছু আস্থাহীনতা মানুষের আছেই। সে আস্থাহীনতা থেকে, এবং বিকল্প কোনো সংগঠন নেই হয়তো অনেকে, কারণ সবাই এই আস্থাহীনতাটা, আপনিও সাবেক ছাত্রনেতা হিসেবে বলছেন যে আস্থাহীনতা তৈরি হয়েছে, এই আস্থাহীনতাটা আসলে কেন? আস্থাহীনতা আসলে আমাদের সবকিছুতে এটা প্রভাব বিস্তার করে, সবকিছুতে কিছুটা আস্থাহীনতা আছে। তো সে থেকে রাজনীতিও এটার বাইরে না। তো আমার কাছে যে মনে হয় যে মানুষ তো সবাই ছাত্রলীগ করবে, আওয়ামী লীগ করবে বা ছাত্রলীগকে ভোট দেবে, বিষয়টা এমন না।
বিকল্প তাদের সামনে থাকা দরকার ছিল। তো সেই বিকল্প হিসেবে যে ছাত্র সংগঠনগুলি থাকবার দরকার ছিল, হয়তোবা তারা আরও বেশি আস্থাহীনতা ছিল, যার ফলে মানুষ এখন ছাত্রলীগের পরে চয়েসটা হয়তো স্বতন্ত্র কাউকে বেছে নিয়েছে। সেটা আমার কাছে এমনই মনে হয়। ছাত্রলীগের রাজনীতির কোনো ভুল কিনা, ছাত্র রাজনীতির ব্যর্থতা কিনা? না, ছাত্রলীগের ছাত্র রাজনীতির খুব বেশি ব্যর্থতা আমি দেখি না। রাজনীতি সামগ্রিকভাবে বিবেচনা করলে রাজনীতির প্রতি তো এক ধরনের মানুষের আছেই, হ্যাঁ, সেই জায়গা থেকে হয়তো বা মানুষের মধ্যে এক ধরনের বিপরীত চিন্তা আসতেই পারে। কিন্তু এর সাথে ছাত্রলীগ কী করতে পারতো? ছাত্রলীগের এর সাথে বেশি কিছু করার আছে বলে আমি মনে করি না। ছাত্রলীগ তো মেজরিটি পেয়েছে সবখানে, হলগুলোতে, ডাকসুতে, সবগুলোতে ছাত্রলীগ মেজরিটি পেয়েছে। সেক্ষেত্রে এটা বলা যাবে না যে ছাত্রলীগের কোনো ব্যর্থতা আছে। আমি একটা জবাব দিতে চাই প্রসঙ্গে, ছোট্ট যোগ করতে চাই। এইবার যেরকম স্বতন্ত্র প্রার্থীরা একটু বেশি মাত্রায় মনে হয় বিজয়ী হয়েছে, অতীতে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে বড় ছাত্র সংগঠনে করে নেয়। আমরা দেখেছি ডাকসুতে আমাদের আক্তার ভাই, মান্না ভাই, তারা যে সংগঠনের প্রতিনিধিত্ব করতেন, বা জিয়াউদ্দিন বাবলু ভাই, ওরা কিন্তু খুব বড় সংগঠনের প্রতিনিধিত্ব করেনি। তো ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা হচ্ছে আসলে ছাত্রদের দুঃখে সুখে যাদেরকে পাশে পায়, বিপদে আপদে, তাদেরকে সাধারণত তারাই ভোটে ভালো করে। এটা কেন্দ্রীয় সংসদ, হল সংসদ, দুই জায়গায়। আমরা একটু পিঙ্গু আপনার কাছে যে বিষয়টা আসলে বললেন, যে আমাদের সাবেক ছাত্র নেতা বললেন যে হেলাল ভাই যে আস্থাহীনতার এক ধরনের অভাব রয়েছে ছাত্র রাজনীতিতে, আপনি কি মনে করছেন? পাশাপাশি যদি আপনার এভাবে বলতে পারি, ছাত্রলীগের যে এক ধরনের চিত্র তুলে ধরলাম, পাশাপাশি ছাত্রদলের চিত্রটাও খুবই ভয়াবহ রকমের, যে ছাত্রদলের বিভি প্রার্থী পেয়েছে 245 ভোট, জিএস প্রার্থী পেয়েছে 465 ভোট। এই এত ভরাডুবি কেন? আমি একই প্রশ্ন আপনার কাছে, যে ছাত্র রাজনীতি কি আসলে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে বুঝতে পারছে না? ছাত্র রাজনীতির ভুলটা কোথায়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জিটিভির সমস্ত কলাকুশলী সহ যারা দেশ বিদেশে যারা বসে আছেন টেলিভিশন সেটের সামনে, সবাইকে এবং সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। মাত্রই আপনার দুই দিন আগেই সংগঠিত হলো দীর্ঘ 28 বছর পরে ডাকসু নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন। অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, যেটা বিগত টকশোগুলিতে আমরা আলোচনা করেছি। নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। তো আপনার যে প্রশ্ন সেটা হচ্ছে যে ছাত্রলীগ কিংবা ছাত্রদল আজকে তাদের এই নির্বাচনে তাদের এই দৈন্যদশার কারণটা কি? প্রথমত আমি এই ভাইকে বলবো, বর্তমান আওয়ামী লীগ নেতা, সাবেক ছাত্রলীগ নেতা, তাকে ধন্যবাদ দিব এই জন্যেই, জনগণের প্রকারান্তরে তিনি যেটা বলেছেন যে দেশের জনগণের রাজনীতির প্রতি একটা আস্থাহীনতা তৈরি হয়েছে। ওনারা সরকারি দল, বর্তমানে দেশ শাসন করছেন, সেই অবস্থায় ওনার মুখ দিয়ে এই ধরনের একটি কথা, আমি এই জন্য তাকে সাধুবাদ জানাই, তাকে ধন্যবাদ জানাই। এটা আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্বীকারোক্তি কথা বলবো না, মানে আপনি যেটা বলেছেন সেটা জনগণের মনের কথাই বলেছেন, এটাই, এই জন্য আপনি ধন্যবাদ পেতে পারেন। ছাত্রলীগ কেন আজকে সমস্ত ইয়েগুলি পেল না, পদগুলি পেল না? ছাত্রদল কেন পেল না? ছাত্রদলের স্বতন্ত্র প্রার্থী যদি নির্বাচিত হতে পারে, ছাত্রদল কেন নির্বাচিত হতে পারছে না? আমি বলছি সে কথায় আসছি আমি। আপনি দেখেন বিগত নির্বাচনগুলিতে একটু যেতেই হয়, বিগত যে নির্বাচনগুলি সংগঠিত হয়েছে এই সরকারের আমলে, বেশি দূরে যাব না আমি, এই জাতীয় সংসদ নির্বাচন, পাশাপাশি তারপরে সিটি নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন এবং উপজেলাগুলি যে নির্বাচনগুলি সংগঠিত হচ্ছে, আপনি জাতীয় সংসদ নির্বাচন এটা একটি কালো নির্বাচন হয়েছে বলেই প্রতীয়মান সবার কাছে, কারণ ম্যাক্সিমাম লোকজনই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। রাজনৈতিক সংগঠনগুলি দাবি তারা আগের রাত্রে ভোটের ব্যালট বাক্স পূরণ করে ফেলেছে, যেটা বর্তমানে সিইসি চিফ ইলেকশন কমিশনার প্রায় প্রতিদিনই স্বীকার করছেন যে কি নাকি ইভিএম দিলে নাকি এরা আগের রাত্রে ব্যালট বাক্স পূর্ণ হবে না। অর্থাৎ উনিও প্রকারান্তরে স্বীকার করছেন যে এটা একটা কিছু অভিযোগ করার সুযোগ থাকবে না, অভিযোগ করার সুযোগ থাকবে না। অর্থাৎ দীর্ঘদিন পরে মানুষের যখন তাদের ভোটাধিকার প্রয়োগের একটা সুযোগ মানুষের সামনে আসছে এবং সেটাই খর্ব করা হচ্ছে। এইভাবে বাংলাদেশের জনগণ এখন এমন একটা জায়গার মধ্যে চলে এসেছে যেখান থেকে তারা নির্বাচনকে আর এই সরকারের অধীনে নির্বাচনকে তারা আর তাদের নির্বাচন মনে করেন না, এবং করে না বিধায়ী তারা সিটি কর্পোরেশনের নির্বাচনে
আপনার কথাগুলিতে তো উত্তর দিতে গেলে তো কিছুটা লাগে। আপনি সিটি কর্পোরেশন নির্বাচনে দেখেন সেখানে যায় নাই কেউ ভোট দিতে। আপনি কি খেয়াল করেছেন যে সারা দেশে কিন্তু এখন উপজেলা নির্বাচন সংগঠিত হচ্ছে? আপনি কি খেয়াল করেছেন সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য নেই? অর্থাৎ আমি আমার কথাগুলি শেষ করি। কিন্তু একটু ডাকসু নির্বাচনে একটু ভিন্নতর আমরা দেখতে পাই যে আপনার কোটা সংস্কার আন্দোলনের যে প্রার্থী ভিভি নির্বাচিত হয়েছেন উনি প্রায় 11,000 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এখন এখানে যে ভোটটা সংগঠিত হয়েছে ওই বলা অভিযোগ করার সুযোগ নেই। পাশাপাশি আপনার শুধু ছাত্রলীগ ক্ষমতাসীন ছাত্রদল দল হিসেবে ক্ষমতাসীন দল হিসেবে ছাত্রলীগের এক আধিপত্য এবং তারা নির্বাচিত এক ধরনের ওইভাবে বলার সুযোগ নেই। বিপি পদ তারা পায় নাই, আরো অনেকগুলো উদাহরণ রয়েছে, প্রায় 15 থেকে 16টা পদ তারা পায় নাই বিপিজিএস সহ। শামসুন্নাহার ফলে পূর্ণ প্যানেল স্বতন্ত্র প্যানেল নির্বাচিত হয়েছে শামসুন্নাহার হল। ছাত্রীদের 5টি হলে 4টিতে বিপিজিএস স্বতন্ত্র প্রার্থী। সুতরাং ছাত্রলীগের প্রতি ওইভাবে অভিযোগ করার কোনো সুযোগ নেই। এই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে আসলে ছাত্রলীগ বা ছাত্রদল তাদের রাজনৈতিক ব্যর্থতাটা কোথায় আমরা যদি একটু খুঁজি। আপনি দেখেন, আপনার যেহেতু সংক্ষেপে আমাকে উত্তর দিতে হচ্ছে, সেহেতু যে সকালবেলা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে দিয়ে সারা দেশের সচেতন মহল জানতে পারলো যে মৈত্রী হল, কুয়েত মৈত্রী হল কিংবা তার পরবর্তীতে আপনার রোকেয়া হলে এইভাবে করে আপনার বস্তায় বস্তায় ভোটের ব্যালট পেপার পাওয়া গেছে, সত্যি মিথ্যা সেটা পরে যেটা আসছিল, যেটা নিয়ে ছাত্রছাত্রীরা যেটা নিয়ে আক্ষেপ করছিল, চিৎকার করছিল, তারা যে আন্দোলনে ডাক দিয়ে দিচ্ছিল তাৎক্ষণিক, এইগুলির কারণে হয়েছে কি পরবর্তীতে কিছুক্ষণ পরে সকালে 8টার ভোট যখন 9টা কিছু কিছু জায়গায় শুরু হয়েছে কিছু কিছু হলে, তারপরে মনে করেন যে 10টা 11টার পরে কিন্তু অনেকেই সাবধান হয়ে গিয়েছে যে যেহেতু ব্যালট বাক্স ধরা পড়েছে, যেহেতু বস্তা ধরা পড়েছে, সাবধান হয়ে যেতে হবে। এখন আর এটা করা যাবে না, এমনও হতে পারে। আর এই কারণে কিছু কিছু জায়গায় কিছু ফেয়ার পরবর্তীতে ফেয়ার ভোট হয়তো বা হয়েছে। সেই ক্ষেত্রে আপনি দেখেন যে ছাত্রলীগের, আমি এর আগেও কিন্তু একটি টকশোতে, ঠিক ডাকসু নির্বাচনের একদিন আগে আমি কিন্তু একটা টকশোতে এখানেই আমি কিন্তু বলেছিলাম যে এই নির্বাচন কোনোভাবেই ফেয়ার হওয়ার সুযোগ আমার মনে হয় নাই। কারণ হচ্ছে যে ছাত্রলীগের যারা প্রার্থী ছিল তারা কিন্তু ওই সময় তাদের যে আচরণ ছিল, তারা নিজেরা যেভাবে তাদের ক্ষমতা থেকে তারা মানে বহিঃপ্রকাশ ঘটাচ্ছিল বিভিন্নভাবেই, তাতেই মনে হচ্ছিল যে এটা ফেয়ার কোনোভাবেই এটা হবে না। পরবর্তীতে দেখা গেছে যে এরকম ভোট কেলেঙ্কারি এইভাবে করে সারা দেশের মানুষ জানছে যে এরকম বস্তায় বস্তায় ব্যালট পেপার উদ্ধার হচ্ছে। পরবর্তীতে আপনি একটা জায়গায় আসতে পারেন, যেটা হচ্ছে ভাই যেটা বলেছে সেটা আমিও বলি, গত 10 বছর কিন্তু এই বর্তমান সরকারই কিন্তু দেশ শাসন করছে। 10 বছরের এর আগে যারা করেছে তাদের ইয়েটা অনেকটা অস্পষ্টই হয়ে গিয়েছে। এই 10 বছরে যা হয়েছে তাতে দেশের জনগণ কিন্তু এখন একটা সত্যিকারের আস্থাহীনতার মধ্যে আছে রাজনীতি নিয়ে, যে এই রাজনীতির মধ্যে দিয়ে জনগণের জন্য কিছু নাই। হয়তো দৃশ্যমান কোনো উন্নয়নের জন্য কিছু থাকতে পারে, যেটা ক্ষমতা টিকে থাকার জন্য কেউ কেউ করছে, কিন্তু জনগণের জন্য এখানে কোনো কিছু আর অবশিষ্ট নাই বলেই কিন্তু তারা এখন মুখ ফিরিয়ে নিয়েছে। সেটারই কিন্তু ইয়েটা মানে কি বলে ইফেক্টটা কিন্তু এখানে পড়েছে। আপনি দেখেন যে স্বতন্ত্র বিষয়টা হচ্ছে যে স্বতন্ত্র একটা বিষয়, আওয়ামী লীগ না, বিএনপি না, ছাত্রদল না, ছাত্রলীগ না, বামপন্থী রাজনৈতিক সংগঠন বাদ দিয়ে তারা কোটা আন্দোলনের নামে এমন একটা জায়গার মধ্যে তারা গেছে, তারা মানে তাদের মানে কোটা আন্দোলন ছাড়াও স্বতন্ত্র প্যানেলও অনেকে স্বতন্ত্র ব্যানারও অনেকে নির্বাচিত হয়েছে। কোটা আন্দোলনের বাইরে যেতে চায় না, স্বতন্ত্রটাই বোধহয় কোটা আমি কথা শেষ করি, কোটার বাইরেও ছিল। কোটার বাইরে আমি বলি যে আজকে তারা একটা সেফ জায়গার মধ্যে, যেহেতু তাদেরকে একটা ভোট প্রয়োগ করতেই হবে, তারা ওই ছাত্রলীগ সেই ছাত্রদলকে দিতে আমার মনে হয় এখন আর অনীহা প্রকাশ করছে। এবং কেন আমার প্রশ্নটা এই জায়গাটা আপনি আসলেন কেন আসলে এই অনীহা আমাকে বলতে হবে যে আজকে ক্ষমতায় যারা আছে, বিগত দিনেও যারা ক্ষমতায় ছিল, ক্ষমতাটাকে তারা এক্সারসাইজ করেছে। এই ক্ষমতাটা এক্সারসাইজ করতে গিয়ে তারা নিজেদেরকে অনেক বড় নেতা মনে করেছে। তারা পাজেরো গাড়ি হাঁকিয়েছে, তারা প্রাডো হাঁকিয়েছে, তাদের পিছনে তাদের ভাই ব্রাদার, তাদের অর্থনৈতিক যে ইয়ে পেয়েছে যারা বেনিফিটেড, যারা সে সমস্ত ছেলে পেলে মোটরসাইকেল দিয়ে তাদেরকে বড় নেতা বানিয়েছে। বাস্তবতা হলো এরা প্রকৃত নেতা হতে পারেনি, এরা জনগণের কাছে যেতে পারেনি, এরা কোনোদিন ওই সমস্ত সাধারণ ছাত্রদের কাছে যেতে পারেনি। সাধারণ ছাত্রছাত্রীদের বিপদ আপদে, তাদের সুখে দুঃখে তারা নেতা হতে পারে। একই প্রশ্ন আপনার কাছে, আপনার বিশ্লেষণ কি আসলে? একবারে নির্মোহ আমার চিন্তা থেকে আমি যতটুকু বিশ্লেষণ করতে চাই সেটা হচ্ছে, প্রথমত ছাত্রদল হচ্ছে এই পুরো ভোটে বিজয়ের জন্য লড়াই নেই। তাদের লড়াই, তাদের চলাফেরা, তাদের আচরণ, তাদের বিভিন্ন কার্যক্রম আমরা কখনো খুব প্রতিদ্বন্দ্বিতার জন্য যে তারা মুখিয়ে আমি শেষ করি। দ্বিতীয়ত আমার কাছে মনে হচ্ছে যে ছাত্রদলের যেসব
কর্মী সমর্থক ছাড়াও সুবর্ণদায়ী যারা থাকে তারা স্ক্যাটার্ড হয়ে গেছিল, তারা কিছু হয়ে গেছিল কোটা সংস্কারের পিছনে। তারা ভাবছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে তারা একটা বড় ধাক্কা দিবে, আর বাকি একটা অংশ যেটা এই কোটা সংস্কারকারীদেরকে পছন্দ করে না, তারা স্বতন্ত্রের দিকে ঝুঁকছে। ছাত্রদল সেখানে অন্ধকারে চলে গেছে। তৃতীয়ত, ছাত্রদলের যেটা আমি মনে করি ছাত্রদলের ক্ষেত্রে শুধু, সেটা হচ্ছে তাদের সাংগঠনিক ভিতটাও যে খুবই দুর্বল হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে। দীর্ঘদিন তারা নিষ্ক্রিয় থাকার কারণে বা তাদেরকে ছাত্রলীগ ঢুকতে দেয় না দেখে, এই যে নিষ্ক্রিয়তার কারণে ছাত্রদলের সাংগঠনিক মানে ইয়েটা তাদের তত শক্ত না। এইবার আসি ছাত্রলীগের দিকে। ছাত্রলীগের যে দণ্ড দাপট, সেই দাপট অনুযায়ী তারা, আমি বলবো না যে তারা ফলাফল খুবই ভালো করেছে, কারণ স্বতন্ত্র ক্যান্ডিডেটটা কিন্তু পাস করেছে, বিভিন্ন হলগুলোতে দেখা গেছে। কিন্তু সেই পেল না ডিপি। সেই জায়গাটা হচ্ছে মূলটা যদি আমি ধরি, মূলটা হচ্ছে টোটাল একটা বিস্ফোরণ ঘটছে, যে একটার দিকে তাদের একটা, কারণ তার সাহসী কিছু কথাবার্তা, তার অন্যান্য তাকে কয়েকবার নাজেহাল করা, এইসব কারণে স্টুডেন্টরা অলওয়েজ দুর্বলের পক্ষে পাশে দাঁড়ায়। স্টুডেন্টরা কখনোই খুব হিরো ভাবের পাশে থাকে না, এটা থাকতে পারে সাধারণ আম জনগণ, কিন্তু স্টুডেন্টদের একটা ধর্মই হচ্ছে তারা একটু সাহসী, একটু দুর্বলকে নিষ্পেষিত হচ্ছে, তার পাশে স্টুডেন্টদের অবস্থান থাকে। আমি যেটা আগে বলছিলাম, ছাত্রলীগের এই যে অন্যান্য হলে কেন ফল ভালো করে নাই, কয়েকটা হলে, বিশেষ করে 4-5টা হলে ভালো না করার পিছনে বড় কারণ হচ্ছে ওইখানে যাদেরকে তারা স্বতন্ত্র হিসেবে দেখেছে তারা কিন্তু ছাত্রলীগেরই মনা, তারা ছাত্রলীগ মনা, ছাত্রলীগের যে চিন্তা চেতনা বিশ্বাস করে তারাই। কিন্তু ছাত্রলীগের ওইখানে প্রার্থী বাছাই নিশ্চয়ই ছাত্রলীগ ভুল করেছে। আমি মনে করি দলের ওই প্রার্থী বাছাই কিছুটা ভুলের কারণেই ছাত্রলীগের কিছু বিপর্যয় আছে। তাহলে কি সবই ছাত্রলীগ পেয়ে যেত? আসলে কি শিক্ষা নিতে পারে ডাকসু, মানে ছাত্র সংগঠনগুলো? এই ডাকসু থেকে শিক্ষা নিতে বুঝলাম না বিষয়টা। মানে এই ডাকসু নির্বাচন থেকে আসলে কি শিক্ষা নিতে পারে ছাত্র সংগঠন? ছাত্র সংগঠনের যে ব্যর্থতা, আমরা যদি একটু যদি বলি যে ব্যর্থতা যদিও আপনি শেয়ার করছেন না, তারপরে ছাত্রলীগের কিছু ব্যর্থতা তো অবশ্যই রয়ে যাচ্ছে, যে ডাকসু নির্বাচনের যে মূল যে পদ ভিপি, না দেখেন বিষয়টা হলো পদটাই কিন্তু ছাত্রলীগ পেল না। বিষয়টা হলো ব্যর্থতা সফলতা এগুলো তো আসলে অনেক সময় দৃষ্টিভঙ্গির ব্যাপার হয়ে যায়। পাশাপাশি এগুলো যার সংগঠন শেষে মূল্যায়ন করবেন যে কার কোথায় ব্যর্থতা ছিল, নেতৃবৃন্দ আছেন যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিলেন সবাই আছে। আমি ভাইয়ের একটি কথা বলতে চাই যে উনি অপ্রাসঙ্গিক যেভাবে যে জাতীয় নির্বাচনটা আনলেন, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর জাতীয় নির্বাচন বিষয়টা একরকম না। আর জাতীয় নির্বাচনে যে বিষয়টা উনি তুলে আনলেন, কিছুটা কথা বলতে হয়, জবাব দিতে হয় ওনার, যে সেখানে যে বিএনপির যে ব্যর্থতাগুলো ছিল, যে নমিনেশনের ক্ষেত্রে, তারপরে তার ওয়ার্কের ক্ষেত্রে, তাদের যে মনোবৃত্তি, বিএনপি যে ভয়ভীতি নিয়ে যে ঘরে শুয়ে শুয়ে মামলা খায়, জেলে যায়, কিন্তু তারা রাস্তায় এসে দাঁড়াতে পারে না, সে ধরনের সাংগঠনিক শক্তি তাদের কখনো ছিল না, যার ফলে একটা নির্বাচন ওরা ফেস করতে পারেনি বলে স্বাভাবিক কারণেই, যেহেতু আওয়ামী লীগের পক্ষে নির্বাচনের ফ্লো ছিল, ওরা সেটা কাজে লাগিয়েছে। মারামারি করবে এটা কি আপনার কথা? না মারামারির বিষয় না, আন্দোলন সংগ্রাম সারা বাংলাদেশের ইতিহাসে, না ভাই, বাংলাদেশের ইতিহাসে কিন্তু সমস্ত আন্দোলন মারামারি করে হয়নি, কিন্তু আপনারা এগুলি সব ইতিহাস তো সবই জানেন। বাংলাদেশের মানুষের আরো দেখার আছে। আমি আপনার শুনেছি বলে যোগ দিয়ে, হ্যাঁ আপনাকে বলার সুযোগ দিয়েছেন। তারপর পাশাপাশি ছাত্রলীগের যে বিষয়টা, ছাত্রলীগ এমন কি কর্মকাণ্ড করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে কারণে ছাত্রদল ভোট দিতে পারবে না, ছাত্রদল ক্যাম্পাসে সবাই পারে, স্বতন্ত্রকে ভোট দিতে পারলে ছাত্রদলকে ভোট দেওয়ার সমস্যাটা কোথায় ছিল? নিশ্চয় ছাত্রদলের সেই গ্রহণযোগ্যতা ছিল না, কোনো আবেদনও ছিল না সাধারণ ছাত্রদের কাছে। যদি থাকতো তাহলে ছাত্রদের একটা সিট হলে তো পেত, ভোটেরও একটা হয়তো পরিমাণটা বাড়তে পারতো। মানুষ যদি নির্ভয়ে যদি স্বতন্ত্রকে ভোট দিতে পারে, নুরুকে ভোট দিতে পারে, হ্যাঁ, তাহলে ছাত্রদলের কাউকে না কাউকে ভোট দিতে পারতো। তো সেক্ষেত্রে এই যে ছাত্রদলকে দায়ী করা, এগুলি একটা আমাদের ফ্যাশনে পরিণত হয়ে গেছে, যে আমি পারি না ওর কারণে পারলাম না, ওই কারণে হচ্ছে আমি সেই জন্য পারলাম না, বিষয়টা এই ধরনের হয়ে গেল। আর নুরুর যে পাশ করার বিষয়টা, নুরুর সেই বিষয়টা হয়তো একটা সিট পেতে ছিল। পাশাপাশি আমি অনেকের সাথে ব্যক্তিগত আলোচনা করেছি যারা ভোটার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারা আমাকে বলেছে যে নুরু যদি বিপি হয় তাইলে হয়তো বা তাদের অনেক সমস্যার সমাধান হবে। আমি বুঝি না এটা কী কারণে ওনারা, আমি প্রশ্ন করেছি কী কারণে এমন মনে হয় যে নুরু পাস করলে, নুরু বিপি হলে তাহলে তোমরা এই অনেক ধরনের সুবিধা পাবা, নুরু সুবিধা দেওয়ার সুযোগটা কোথায়? নুরু তোমাদের নিয়ে হয়তো একটা আন্দোলন করতে পারে, কিছু কর্মসূচি দিতে পারে। আর এই দেশে এখন ছাত্র সমাজের বলি, জেনারেল পিপলের বলি, যে কারো দাবি দেওয়া রাখার কোনো সুযোগ নেই, কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু মানুষ চাওয়ার আগে কিন্তু বুঝেন, উপলব্ধি করেন এবং সে দাবিগুলি উনি মেনেই নেন। হ্যাঁ, আপনারা কোটার ক্ষেত্রে দেখেন, কোটা আন্দোলনের সময় কিন্তু ওনার একটা ব্যাখ্যা ছিল, ওনার একটা ভূমিকা ছিল, এবং কোটাটা ওদের বাস্তবায়নের জন্য উনি যা যা করা সবই করেছেন।
হ্যাঁ, কাজে এখানে আন্দোলন সংগ্রাম করে সরকার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু দাবি আদায় করবে, হ্যাঁ, নানান ধরনের সুযোগ দাবি, এই অবস্থাটা এখন নেই কিন্তু। হ্যাঁ, তো এখন আপনি যে প্রশ্নটা করলেন, আমি সে বিষয়ে আসি যে এই ডাকসুর থেকে কি শিক্ষা নেই, ডাকসুর থেকে কি শিক্ষা নেবে কি মানুষ, ছাত্র সমাজ আরও অ্যাক্টিভ হবে। নিজেদের কোথাও যদি ভুল প্রান্তি থাকে ওনারা সেটা ঠিক করে নেবেন। যারা পরাজিত হয়েছেন তারা ভাববেন যে আগামীতে কী করলে আমরা জয়লাভ করতে পারবো, এবং যারা জয়লাভ করেছেন তারা চিন্তা করবেন এই জয়লাভের মধ্য দিয়ে আমরা যে কমিটমেন্টগুলি দিই সেই কমিটমেন্টগুলি পালন করবেন। এখানে আর বেশি কিছু পাওয়ার বা দেখার আমি কিছু মনে করি না আর কি। ধরুন আমরা মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু আপনার কাছে প্রশ্ন রেখে যাচ্ছি যে আসলে ছাত্র রাজনীতির যে বিষয়টা আসলে মহিউদ্দিন হেলাল ভাই বললেন যে ছাত্র রাজনীতি আসলে কি করা উচিত, আপনার কাছে শুনবো আপনার ব্যাখ্যা যে আসলে কোন পথে ছাত্র রাজনীতি, আপনার বক্তব্য শুনবো একটা বিরতির পরে। দর্শক নিচে একটা বিরতি, আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জিটিভির নিয়মিত আয়োজন পূর্বাঞ্চল লিজেন্ডার সংবাদ সংলাপ। আপনাদের সাথে আছে আমি ইকবাল করিম মিশন। আমরা কথা বলছিলাম সমসাময়িক বিষয় নিয়ে। আমাদের আলোচক প্যানেলে আছেন বাংলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মহিউদ্দিন আহমেদ হেলাল, আছেন সাবেক ছাত্রনেতা বর্তমান যুবদল নেতা মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু, আছেন সিনিয়র সাংবাদিক কুদ্দুস আফরাদ। মহিউদ্দিন আহমেদ হেলালের বক্তব্য শুনছিলাম আমরা। মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু, বিরতির আগে আপনার কাছে প্রশ্ন ছিল। ধন্যবাদ। মহিউদ্দিন হেলাল ভাই যে কথাটা বলছিলেন, আসলে বাংলাদেশের জনগণের এখন আরও কিছু সময় দেখার বাকি আছে। কোন ভাইদেরকে, মানে আওয়ামী লীগকে। এখনও মানুষ কিন্তু, এদেশের মানুষ কিন্তু যথেষ্ট শিক্ষিত হয়েছে এখন, তারা কিন্তু সব বুঝে। আপনারা যেভাবে বলে দেন বিএনপিকে কেউ ভোট দেয় নাই, বিএনপি রাস্তায় নামতে পারে না, বিএনপি রাস্তায় নামার মতো কোনো যোগ্যতা নাই, অথচ আপনি তাদের শীর্ষস্থানীয় যে নেতা, তার নেত্রী, তাকে আপনারা কারাগারে রেখেছেন। সব জনগণ জানে যে খাওয়াগা তাকে একটা বিনা দোষে, তা বিনা অপরাধে তাকে জেলের মধ্যে ভরে রেখেছেন। সারা দেশের নেতাকর্মীদেরকে আপনারা কত হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীরা আপনারা বিনা অপরাধে কারাগারে আপনারা ঢুকিয়ে রেখেছেন। আপনারা নির্বাচনের আগে সমস্ত এলাকাতে এমন ত্রাসের সৃষ্টি করেছেন যাতে ঘর থেকে তারা বের হতে না পারে। এগুলি কিন্তু জনগণ জানে। আপনারা জনগণকে কোনোভাবেই ধোঁকা দিতে পারবেন না। আজকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে ভোটে থেকে কিন্তু এই সমস্ত কারণে। অতএব এখনও আমার মনে হয় যে আপনারা এই সমস্ত টেলিভিশনের সামনে আপনারা আসেন, আপনারা সম্মানী মানুষ আসবেন, আপনাদের কাছ থেকে জাতির কিছু শেখারও আছে, আমাদেরও শেখার আছে, সবাই কিছু পাওয়ার আছে। আসলে একবারে গতানুগতিকভাবে আপনারা বলতেই থাকবেন, এখান থেকে কিছুই শিক্ষা নেবেন না, এটা আসলে জাতি চায় না। এখন আপনার এই যে আপনি যে কথাটি বললেন, যে আজকে যে প্রসঙ্গ, সেটা হচ্ছে ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনে এখন যদি বলি আমি, এমনও তো বলতে পারি, এমনও তো মানুষ বলছে, আমি বলবো কি, জনগণ সবাই বলছে, তাৎক্ষণিক সেই সময় থেকে, নির্বাচনের সময় থেকেই বলছে যে এইখানে ওই নির্বাচনেরই পুনরাবৃত্তি হচ্ছে। অর্থাৎ ছাত্র যেভাবে বিএনপিকে 4-5টা সিট দেওয়া হয়েছে সারা দেশে, বিএনপি হলো এরকম জঘন্য একটা সংগঠন, বিএনপি হলো কোনো সংগঠনের জাতিই পড়ে না, যার জন্য তাদেরকে 1-2টা তারা পাইছে, নাও পাইতে পারতো। এটা এইরকম আপনার ওই যে ছাত্র দলের যারা প্রার্থী ছিল তারা এখানে অযোগ্য, তাদের 10-20টা ভোটের উপরে পাইতে পারে না, ওই কটা তাদেরকে দিয়ে তাদেরকে মনে করেন যে এইভাবে করা হয়েছে। আমি আমার কথা বলি, আমি উপজেলা নির্বাচন করেছি গত নির্বাচনে, গত 5 বছর আগে যে নির্বাচনটা সংগঠিত হয়েছিল এই আওয়ামী লীগের আমলেই। আমি 1 লক্ষ ভোট পেয়েছি, 1 লক্ষ ফরিদপুর সদর আসন থেকে। আমার প্রতিদ্বন্দ্বী ছিল মাননীয় প্রধানমন্ত্রীর ব্যয়, তারপর আমি 1 লক্ষ ভোট পেয়েছি। আমার সবচেয়ে বড় দুঃখ কি জানেন, এবার কিন্তু আমি নির্বাচন করি নাই। কেন নির্বাচন করি নাই? আমি নির্বাচন করি না এই জন্যে যে আমাকে ওই 1 লক্ষ ভোটের মানুষ কিন্তু আমাকে ভালোবাসে, আমি কিন্তু মানুষের কাছে যাই, চুপে চুপেই যাই, মানুষের জন্য চেষ্টা করি। আমার তো ততটুকু ক্ষমতা আছে, আমার তো চেয়ার নেই, আমি উপজেলার চেয়ারম্যান না, এমপি না, মন্ত্রী না, আমি তারপরও মানুষের কাছে যাই চুপে চুপে। এই মানুষগুলি চেয়েছিল আমি আবার নির্বাচন করি, কিন্তু আমি তাদের কাছে বুঝিয়েছি যে দেখো, আমাকে যদি আজকে এই 1 লক্ষ ভোটের জায়গায় যদি আমাকে 1000 ভোট দিয়ে যদি সিল করে দেওয়া যে এই জীবনে কোনদিন নির্বাচন না করে, এই কাম করে দাও, কিছু করার আছে আপনাদের? আমাকে যদি ঘরের মধ্যে দিয়ে পিটায়, আপনার কিছু করার আছে? রাস্তার মধ্যে পিটায় কিছু করার আছে? নাই, করার নাই। তাহলে যদি কোনদিন সুযোগ আসে সেদিন নির্বাচন করব, আসি আপনাদের সাথে। এগুলো দুর্বল আপনার কথা, আমি আপনার সময় কথা বলিনি, আমি আপনি পরে কথা বলেন। আজকে আপনার যখনই ধরা পড়েছে বস্তায় বস্তায় জাল ভোট, তখন আপনার বস্তায় বস্তায় জাল ভোট ধরা পড়ছে এমন কোনো এভিডেন্স নাই, এমন কোনো অভিযোগও নেই। এই যে যারা আজকে শুনছে টেলিভিশন শুনছে, তারা শুনেছে, আপনি হয়তো শুনেন নাই, কিন্তু কেন শুনেন নাই আপনি আমি জানি না, কিছু মনে করবেন না, কিন্তু এটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বস্তায় ব্যালট কোনো অভিযোগ, কোনো এমন কোনো বিষয় ছিল না।
বস্তা বস্তা ডালবোর্ড কোথায় পাইল? সামাজিক যোগাযোগ মাধ্যমকে আপনি আনরিলায়েবল বলতে পারেন না। আপনি বস্তা না, সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় আপনি ভাই, বলতে পারেন আপনি অনেক কিন্তু টন বলেই দেবেন। না এটা বলেন না, তাতে হবে কি আপনিও এটার সাথেই আছেন, আপনাকে সবাই কিন্তু আপনার ইজ্জতি মানুষ, আপনাকে না পিঙ্গু ভাই আমরা সমালোচনা করব, বলবো আমরা অনিয়ম হয়েছে আমরা বলবো, কিন্তু বস্তায় ব্যালট পেপারের অভিযোগ আসলে মানে অবান্তর। আচ্ছা, আমি কথাটা শেষ করি, তারপর আপনার কথা বলেন, খণ্ডন করেন। সেক্ষেত্রে এই যে বস্তায় কথাটা যে আসলো, এটা তো আর আমার বানানো না, আমি দেখেছি, আমি ফেসবুকের মধ্যে দেখেছি। কিন্তু আপনি একজন রাজনীতিবিদ হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব রয়েছে। আমার কথাটা কিন্তু শেষ হলো না, তার আগে কিন্তু আমার কথা শেষ করতে, আপনি বস্তায় কথা বলার আগে আপনার একটা দায়িত্ব রয়েছে। আপনি পলিটিশিয়ান, এজ এ ছাত্র নেতা, এজ এ আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব রয়েছে। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কি বললো শুধু তাই নিয়ে কিন্তু আপনার দায় এড়ানোর সুযোগ নেই। না, আমি তো আমার কথাটা শেষ করি। আমি বলছি যে কথা তো এটাও আমি বলতেই পারি যে যখন তারা দেখেছে যে এইভাবে ভোট নেওয়া যাচ্ছে না, তখন তাহলে কি করা যায়, তখন ওই সময়টুকুর মধ্যে তারা এমন একটা কাজ করেছে যেখানে আপনার ওই নুরু ছিল ছাত্রলীগ, এটা তো কেবল ভাবনা আপনার, এটা কেবল এই নুরু সাবেক ছাত্রলীগ নেতা হিসেবেই পরিচিত। তাকে অনেকে আপনি প্রতিক্রিয়াশীল বলে বলতেছে, এটা বলতেছে। আমি যতটুকু জানি এই ছেলে ছাত্রলীগের সাথে ছিল, এবং তার আজকের পত্রিকা দেখলাম তার শ্বশুর ছাত্রলীগ আওয়ামী লীগ করে, তার আব্বাও আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ করে, এখন আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ করে আর কি বাবা। তো এখন যাই হোক, সে প্রতিক্রিয়াশীল না, সে ওই জাতীয় কিছু না। কিন্তু তারপরও বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্টকে হারিয়ে নুরু ভিপি হবে এই আপোষে বা এই ইকুয়েশন কি আপনার রাজনীতি হিসেবে আপনি ওই একটা ভুল যেটা পিছনে রেখে এসেছে গত সংসদ নির্বাচনে, সেটা হলো প্রায় 300 আসনই প্রায় নিয়ে গিয়েছিল, সেখানে 2-1টা ছুটে গিয়েছে। এরকম যাতে না হয়, জনগণ তো এটা বুঝতে পারবে যে এটা কি হয়েছে, সেই জন্য 2-1টা এদিক ওদিক করতে গিয়ে নুরুকেই বেছে নিয়েছে, এরকম অনেকে বলে। আমি কিন্তু বলছি না, এটা কিন্তু একদম ব্যাপক মানুষজনের কথা, এমনও তো হতে পারে। আমি এটা মনে করি না, আপনার ভাবনা কি? আমি মনে করি না এটা হয়েছে, কিন্তু এমন কথা হচ্ছে, কিন্তু আমি মনে করি না এটা হয়েছে। ওই যে কথাটা ভাই প্রথমে বলে গিয়েছে হেলাল ভাই, সেটা হচ্ছে যে মানুষ আস্থাহীনতার থেকে এখন ওই যে আপনার কাছে এই প্রশ্নটাই ছিল আমার আসলে, যে কোন পথে আসলে ছাত্র রাজনীতির আসলে শিক্ষাটা কি, ছাত্র রাজনীতির আসলে কোন পথে আগানো উচিত, আপনি যদি গঠনমূলক ভাবে কথা বলেন। আমাদের দেশের আপনি দেখেন মানে যতগুলি বড় বড় আন্দোলন হয়েছে, তার কিন্তু সূতিকাগার ছিল, আন্দোলনের মূল সূতিকাগার ছিল কিন্তু এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি 52 সালের ভাষা আন্দোলন বলেন, 1971 সালে স্বাধিকার আন্দোলন বলেন, 90 সালের যে আপনি এরশাদ বিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, সবই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে সংগঠিত হয়েছে। আজকে আমি মনে করি যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে, যেটা ভাইও বলে, আমিও বলি, সবাই বলে, এই রাজনৈতিক অচল অবস্থা থেকে বের হয়ে আসতে হলে আমার মনে হয় না, এখন নিশ্চিত এই আপনার বিশ্ববিদ্যালয় থেকে, এই পদপীঠ থেকে, এখান থেকেই আপনার নেতৃত্ব দিতে হবে। এইখান থেকে দেশ বাঁচানোর জন্য, রাজনীতি বাঁচানোর জন্য, গণতন্ত্র বাঁচানোর জন্য, 71-এর 30 লক্ষ মানুষের রক্তের যে চেতনা, সেটাকে বাঁচানোর জন্য, তুলে রাখার জন্য এই ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে। যার জন্য তার আগে ছাত্রদেরকে শুদ্ধ রাজনীতিতে ফিরে আসতে হবে। শুদ্ধ রাজনীতি, সেটা বলছি, তার আগে তাদেরকে ওই ক্ষমতাটা চর্চা না করে তাদেরকে শুদ্ধ রাজনীতিতে ফিরে আসতে হবে। জনগণের কল্যাণে রাজনীতি কোনটা হয়, এটা হবে এটা একটা ইনস্টিটিউশন, এটা রাজনীতির ইনস্টিটিউশন। এখান থেকে জনগণ যেন কোনো কিছু আগামী দিনে স্বপ্ন দেখতে পারে, সেই জন্য আগামী এই নেতৃত্ব ছাত্রদেরকে আমি বলবো, এই ছাত্র ভাইদেরকে, তাদেরকে অন্ততপক্ষে ক্ষমতার বাইরে এসে তাদেরকে রাজনীতি। ধন্যবাদ। কদুজাফরাত ভাই, আপনার কি ভাবনা এই নিয়ে? ছাত্র রাজনীতি কোন পথে এগোনো উচিত, আসলে হচ্ছে স্বাস্থ্য রাজনীতির একটা সুস্থ ধারা, এটা খুব জরুরি হয়ে পড়েছে। এটা ছাত্রদের বিভিন্ন সমস্যা কেন্দ্রিক থাকা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় এই সমস্যার পাশাপাশি অবশ্যই দেশের রাজনীতির গতি প্রকৃতিও তাদেরকে টাচ করে, এবং তারা এর বাইরে থাকতে পারবে না। কিন্তু তাদের মূল থাকা উচিত কিভাবে কর্মক্ষেত্রে তৈরি করা, অর্থাৎ এই যে শিক্ষার শেষে তারা কিভাবে কর্মক্ষেত্রে পৌঁছাবে, সেই ডিমান্ডগুলো তারা চাইতে পারে। শিক্ষার যে জায়গাটা তারা শিক্ষা নিচ্ছে, সেখানে সমস্যা আছে, ছাত্রদের ভর্তি সমস্যা আছে, হলের সমস্যা আছে, পরিবহন সমস্যা আছে, নানান সমস্যা আছে, লাইব্রেরির সমস্যা আছে। এই সমস্যাগুলো কীভাবে আরও কীভাবে গভর্নমেন্টকে এখানে জড়ানো যায়, তারা আরও ভালো লেখাপড়া করতে পারে, তাদের গবেষণার ক্ষেত্রগুলো যাতে আরও ভালো হয়। আমি মনে করি ছাত্র রাজনীতি, এখনকার ছাত্র রাজনীতি, কারণ আমাদের সামনে কিন্তু এখন পাকিস্তান নাই, আমাদের সামনে স্বৈর শাসক নাই, কোনো জান্তা নাই। সুতরাং এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, ঢাকা বিশ্ববিদ্যালয় না, গোটা দেশের ছাত্র রাজনীতি হতে হবে, তার প্রতিষ্ঠান কেন্দ্রিক প্রথমত। আর ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু সবচেয়ে বড় বিদ্যার পাদপীঠ, এখানে অবশ্যই রাজনীতি টাচ করবে, কিন্তু সেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা থাকতে হবে মুক্তিযুদ্ধের চেতনা সামনে রেখে দেশকে গড়া, এবং সেই গড়ার জন্য
কর্মক্ষেত্র যাতে বাড়ে, মানে অর্থাৎ কিভাবে তারা বেশি বেশি অ্যাকোমোডেট করা যাবে আমাদের উৎপাদনের সাথে, এই ছাত্ররা বেরিয়ে এসে কোন জায়গায় কী ঢুকতে পারবে, সরকারকে সেই জায়গায় তাদের কিছু গাইডলাইন থাকা উচিত। আমি মনে করি তাহলে ছাত্র রাজনীতিটা সুস্থ ধারা গড়ে উঠবে। আর যদি ওই রাজনৈতিক লেজুর ভিত্তি করে তাহলে ফলাফল এক এক সময় এক এক রকম আমরা দেখব, তাতে আসলে ছাত্র রাজনীতির কোনো উন্নয়ন ঘটবে না। হেলাল ভাই, আপনার কি ভাবনা নিয়ে? আমার মত হলো যে প্রথমত যে একজন ছাত্র হিসেবে আদর্শবান একজন ছাত্র হওয়া বা একজন রাজনৈতিক কর্মী হওয়া, এবং শুধুমাত্র এই আদর্শের বিষয়টা শুধুমাত্র ছাত্রদের মধ্যে না, সকল মানুষকে আদর্শবান হওয়া খুবই জরুরি। তো এখন যেহেতু বিষয়টা ছাত্রদের নিয়ে এসে, সেক্ষেত্রে ছাত্রদের প্রথমত যে আমি একজন ছাত্র, তারপরে আমি একজন ছাত্র রাজনৈতিক কর্মী, এবং সেই ক্ষেত্রে যে কতটুকু তার পরিধি, সেটুকু তার সেই মাত্রাটা তার জানা থাকা উচিত। এবং কদুর ভাই যে কথাটা বললেন যে বিশেষত একজন ছাত্রের প্রথমত হবে যে শিক্ষাকেন্দ্রিক যে সংকটগুলো আছে রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে, অথবা আভ্যন্তরীণ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অথবা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে, এই বিষয়গুলো নিয়ে তাদের ভাবনা থাকা উচিত। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ যদি সমস্ত বাংলাদেশের ছাত্র সমাজকে প্রতিনিধিত্ব করে, তাহলে সমস্ত বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানের যে সংগঠন, সেগুলি নিয়ে তারা কথা বলতে পারে। তো সেই জন্য দরকার কি, যে একজন আদর্শবান নেতা হওয়া এবং কমিটেড একজন মানুষ হওয়া। সেই জায়গাটা যদি তৈরি করতে পারে। আর যে কথাটা কদুর বললেন যে লেজুর বৃত্তি যে বিষয়টা, আসলে এটা হয়ে আসছে, এটা এখান থেকে বেরিয়ে আসা খুবই কঠিন, তো বেরিয়ে আসতে পারলে ভালো। এবং আমি মনে করি যে বাংলাদেশে এখন এমন কোনো সংকট নেই, যে কথাটা আপনি বললেন যে সামরিক শাসন নেই, এখানে কোনো স্বৈরাচারী সরকার নেই, সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে সেই ধরনের বড় কোনো ভূমিকায় যেতে হবে আমার কাছে মনে হয় না। এবং আমি আগেও বলেছি যে বাংলাদেশের যে সংকটগুলি আছে, এগুলি অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী, উনি কিন্তু খুব দ্রুত চিহ্নিত করতে পারেন, এবং এগুলো প্রতিকারের জন্য উনি কিন্তু আগাম চিহ্নিত করেন, এবং উনি খুব দ্রুত সিদ্ধান্ত নেন। কাজে আমার কাছে মনে হয় না যে জাতির সংকট বা আমাদের শিক্ষা সংকট নিয়ে যে খুব বেশি কিছু দাবি দেওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম করবার মতো কোনো কিছু আছে। তবে হ্যাঁ, ভালো মানুষ তৈরির জন্য আমাদের ভালো নেতৃত্ব দরকার। আজকের এই নেতৃত্ব যদি ভালো হয়, আগামীতে কিছু ভালো মানুষ তৈরি হবে। আমাদের ভালো মানুষ ভীষণ দরকার, জাতীয়গতভাবে আমাদের ভালো মানুষ ভীষণ দরকার, এবং প্রত্যেকের আমাদের ভালো হয়ে যাওয়া উচিত। তো এই কারণে আমি মনে করি যে আজকের যে ডাকসু এসছে, যে এদের নেতৃত্বে হয়তো আরও নতুন নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে, এবং আরও অনেকেই উৎসাহিত হবে যে ডাকসুতে আসার জন্য, ডাকসুতে নির্বাচন করার জন্য, এবং নিজেদেরকে সেভাবে তৈরি করবে। হ্যাঁ, এদের আচরণ দিয়ে বাকিদের, কারণ আমরা অতীতে দেখেছি যে কদুস ভাই একটু যে কথাটা বললেন, মান্না ভাই, আক্তার ভাই, সুলতান ভাই, মুস্তাক ভাই, এই যে ওনাদের কথা বললেন, হ্যাঁ, ওনাদের একটা উদাহরণ ছিলেন ছাত্র সমাজের কাছে। ওই সময় কিন্তু ছাত্রলীগ কিন্তু সবচেয়ে বড় সংগঠন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, কিন্তু তারপরে বিবিজিএস কিন্তু আমরা পেতাম না। হ্যাঁ, এখন আজকে যদি প্রশ্ন করে যে ওরা পেয়েছে, ওরা পায়নি কেন, এবং সেই কারণে কারচুপি হয়েছে, দুর্নীতি হয়েছে, এই জিনিসগুলি আসলে আমাদের এক ধরনের ইয়েতে পরিণত, যে আমরা যে কোনো কিছুতেই এক ধরনের খুঁত খোঁজার চেষ্টা করি। 28 বছর পর নির্বাচন হয়েছে, সেখানের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। এমন কোনো বড় ভুল ত্রুটি হয়নি যে যার কারণে যে এই নির্বাচনটাকে বিতর্কিত করা যায়, এই নির্বাচনটাকে যে পুনর্নির্বাচন দাবি করা যায়। এবং আজকে যারা অনশন করতেছে, আমি তাদেরকে আহ্বান জানাবো যে ভাই, এই না খেয়ে থেকে কোনো লাভ নেই। কারণ এমন কোনো সংগঠন আর এই না খেয়ে থেকে এই সমস্যার কোনো সমাধান না। 5-6 জন লোক না খেয়ে থাকলে কিছু যায় আসে না। আপনারা ভুল করতেছেন। হ্যাঁ, আপনারা আসেন, যে নেতৃত্ব আসে সেই নেতৃত্বকে কীভাবে পরিচালিত করা যায়, কীভাবে সুন্দরের দিকে আগায় নেওয়া যায়, আপনারা তাদের কাছে আসেন। যে ভাই ঠিক আছে, যেভাবে হোক আপনারা নির্বাচিত হয়েছেন, আসেন আমরা সবাই মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে সুন্দর করতে পারি, আগামী রাজনীতিটা কীভাবে সুন্দর করতে পারি, এই ধরনের একটা আকাঙ্ক্ষা তাদের তৈরি করা উচিত। এই শুধু এখানে বসে যে এই ধরনের একটা বিপ্লবী একটা ভাব নিয়ে যে আমি বসে থাকলে বোধ বিরাট কিছু হয়ে যাবে, কিচ্ছু হবে না। এক ধরনের পরিবর্তন আসবে। আমরা একটু যাচ্ছি মাহমুদ হাসান ভাই, পিঙ্কু আপনার কাছে যে বিষয়টা হেলাল ভাই বললেন যে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হলে, নিয়মিত ডাকসু নির্বাচন হলে হয়তো এই ভুল ত্রুটিগুলো শোধরানো সম্ভব হবে, এবং এর মধ্যে দিয়ে হয়তো আসলে এক ধরনের ছাত্র রাজনীতি তার অতীত যে ফিরে যাবে, এবং ছাত্র রাজনীতির চর্চাটার সুযোগ জায়গা তৈরি হবে। আপনি কতটুকু আশাবাদী এই নিয়ে? আপনার প্রশ্নের আগে হেলাল ভাই যে কথাগুলি বললো, তার মধ্যে যেহেতু আমরা শুধু শুনছি না আর বলছি না, এখানে যেহেতু হাজারো লক্ষ মানুষ শুনছে, কিছু প্রশ্ন তো রেখেই যাচ্ছে। সেটা হচ্ছে যে এখন দেশে এমন কোনো সংকট নাই যে যার কারণে ছাত্র আন্দোলন করতে হবে। এই কথাটা আমার কাছে আসলে আমি এটার উত্তর না দিয়ে পারছি না। এত সহজে কিভাবে বলে আমি জানি না। এই যে সব বাদ দিলাম, ডাকসু নির্বাচন নিয়ে অনেক কথা এসেছে, অনেকেই অনেকভাবে বলেছে যে সেই আয়ুব ইয়াহিয়ার আমলেও নাকি এরকম হয় নাই। অর্থাৎ গণতন্ত্র যেখানে প্রায় মৃত,
যেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না, যেখানে দেশ আজ একটা স্বৈরাচারের কবলে পড়েছে বলে তারা মনে করে, সেখানে সংকট নাই। আপনারা তো সহজে বলে ফেলেন, কি সুন্দর বললেন যে 4-5 জন বসে আছে, আপনি আপনার রাস্তার মধ্যে বসে আছে, আপনি 4-5 জন, আপনার মতামতটা দিলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, আপনারা 4-5 জন রাস্তায় বসে আছে, না খেয়ে বসে থাকলে কিছুই হবে না, এটা আপনারা বলতেই পারেন। কারণ বিরোধী দল দমন করতে গিয়ে না এরকম 400-500 হাজার 5,000 আপনারা মেরে ফেলেছেন, গুম করে ফেলেছেন, কিছুই হয় নাই। আপনারা তো সেই জায়গাটার মধ্যে চলে এসেছেন, অতএব আপনাদের মুখে এই ধরনের কথাবার্তা আসবে, এটা কোনো আন্দোলনেই পড়ে না। আমি মনে করি একজন মানুষের জীবন দেওয়ার ক্ষমতায় পৃথিবীতে কোনো মানুষের নাই। এটা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলাই নিয়ে আসেন, আল্লাহ তাআলাই নিয়ে যান। কিন্তু এইখানে যখন এই নিয়ে যাওয়ার বিষয়টা যখন এইরকম ভাবে যখন একেবারে কোনো ইজি ম্যাটার হয়ে যায়, ইতিহাস জানি আমরা, ইতিহাস জানি 75 এর পরের থেকে ইতিহাস আমরা জানি। 75 যাব না, তাইলে আমাদের অনেক আগে যাইতে হবে। আর আমরা কারো জীবন নিচ্ছি না, কেউ যদি আত্মহত্যা করতে চায় সেখানে আমাদের কিছু করার নেই। আমি কি বলছি বুঝতে পারছি, জনগণ বুঝতেছে। জনগণের সামনে আমরা একটু তো পয়েন্টে একটু আসি যে আসলে যদি নিয়মিত ডাকসু নির্বাচন হয়, ছাত্র নির্বাচন হয়, ছাত্র রাজনীতির এক ধরনের পরিবর্তন আসবে, আপনি কতটা আশাবাদী? এখন আমি আশাবাদী এই জায়গায়, যাই হয়েছে আমার মনে হয় না যে এটা পুনর্নির্বাচনের দিকে আর যাবে, যেহেতু বিগত দিনে কোনো নির্বাচনেই যায় না, এটাও যাবে না। তারপরেও আমি মনে করি যে নুরুদ্দিন নুরু, এই যে নুরুল হক নুরু না, যে একটা আলোর পাদপীঠে চলে এসেছে, আমি তার কাছে এবং তারা যারা আজকে যারা আসলো তাদের মধ্যে নির্বাচিত, তাদের মধ্যে কেউ ছাত্রলীগ, কেউ ওই কোটা আন্দোলন, যাই হোক না কেন, আমি একটা জিনিস শুধু বলতে চাই, সবচেয়ে বড় আন্দোলনটা আপনাদের সামনে। আপনারা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য যে রাজনীতি করা দরকার, আপনারা সেটা করবেন। তাতে আপনার জীবন চলে যায় যাক, কিন্তু 1000, 5000, 5 লক্ষ মানুষের জীবন যাতে এইভাবে করে বেঘরে না যায়, সেই জন্যে আপনাদেরকে ব্রত নিতে হবে। এবং আজকে আপনাকে গত কয়েকদিন আগেও দেখেছি, আপনাকে পায়ের নিচে পিষ্ট করছে এই ছাত্রলীগ। এবং আপনার অপরাধ ছিল, আপনি আন্দোলন করেছেন আপনি সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে, এটা ছিল আপনার অপরাধ। আপনাকে বারবার আপনাকে কিন্তু ছাত্রদলের প্রতি আমার পরামর্শ, এখানে ভেঙে পড়ার কিছুই নাই। এখানে যেটা হয়েছে, এটা একটা রাষ্ট্রীয় সন্ত্রাস কাজ করছে। আপনাদের যেটা পাওয়ার একটা সুযোগ ছিল, সেটা তারা সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। তারা সেটাকে আপনাদেরকে পেতে দেয় নাই, কিংবা পাইলেও আপনাদেরকে সেটা দেখায় নাই। অতএব আপনাদেরকে এখান থেকে আপনাদেরকে সামনের দিনে আপনাদের মা, যে দেশের গণতন্ত্রের মা, যে আজকে কারাগারে রয়েছে বেগম খালেদা জিয়া, তাকে আপনারা কারাগার থেকে তারা মুক্ত করবেন। সেই আন্দোলন সহ দেশের গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য যে প্রকৃত আন্দোলন ছাত্ররা করে, আপনি যে ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা হিসাবে আসেন, আত্মপ্রকাশ করেন, আপনাদেরই পাওয়ার যোগ্যতা আছে। অতীতে যারা ছাত্রদল ছিল তারা এখন বয়স হয়েছে, তারা চলে যাবে আমি আশা করি, এবং আপনারা নেতৃত্ব দিবেন আপনাদের জায়গার থেকে। আপনারা কোথায় আপনাদের আজকে সমস্যা দেখছেন, আজকে গণতান্ত্রিক যে অধিকারকে খর্ব করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটাকে অর্জন করার জন্য আপনারা রাজনীতি করবেন, এবং যারা পজিটিভ রাজনীতি করবে তাদের সাথে থাকবেন, দেশের রাজনীতি করবেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা রাজনীতি করবেন। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো। যারা আপনার শেষ বক্তব্য 2 মিনিট। শেষ বক্তব্য, ডাকসু দায়িত্ব নিলে তারা কি কাজ করবে তার উপরে নির্ভর করবে এই সংগঠনগুলোর ভাবমূর্তি। আজকে কোটা সংস্কার আন্দোলনের নেতাই হোক, ছাত্রলীগের নেতাই হোক, আজকে ছাত্রলীগ বিপুল ভোটে জয়লাভ করেছে, কিন্তু ছাত্রদের সমস্যা যদি সমাধান না হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঠিক জাস্ট উল্টো দিকে চলে যেতে পারে, এবং সেটা আগামী 1 বছর পরে ভোটে আমরা দেখতে পারি। আমি মনে করি যারা নির্বাচিত হয়েছে তারা যেরকম দায়িত্বশীল আচরণ করবে, ছাত্রদের দাবি দেওয়া, ছাত্রদের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখবে, একইভাবে যারা নির্বাচিত হতে পারে নাই এই নির্বাচন, তারাও ছাত্রদের আশাকাঙ্ক্ষার পাশে থাকবে, সক্রিয় হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দল মত নির্বিশেষে, অর্থাৎ আমি কোনো জঙ্গি বাহিনীকে বলবো না এখানে রাজনীতি করার সুযোগ দেখ, আমি কোনো স্বাধীনতা বিরোধী দলের সাপোর্টারকে বলবো না এখানে জায়গা দেখ। এছাড়া যারা গণতন্ত্র, সমাজতন্ত্র এবং আমাদের বাংলাদেশকে ভালোবাসে, তারা যাতে এখানে সক্রিয়ভাবে রাজনীতি করতে পারে এবং রাজনীতির মাধ্যমে তারা যাতে ছাত্রদের কাছাকাছি যেতে পারে, সেই ধরনের একটা প্রক্রিয়া এই ভোটের মধ্য দিয়ে যেটা শুরু হয়েছে, এটা অব্যাহত থাকবে। এটা হচ্ছে আমার একমাত্র আশা। এবং ছাত্র রাজনীতির জন্য আপনার কি পরামর্শ? ছাত্র রাজনীতির কি পরিবর্তন আসা উচিত? ছাত্র রাজনীতির, আমি তো আগেই বললাম, ছাত্র রাজনীতির বড় পরিবর্তন কিন্তু এই ভোটের মধ্য দিয়ে হয়ে গেছে। ছাত্রদের নেতাদেরকে ছাত্রদের সমস্যা কেন্দ্রিক দেখতে চায়। এই যে আপনি নুরুর পাশকে যদি বিশ্লেষণ করি, আমি কি দেখব, তারা কোটা আন্দোলন নিয়ে যেভাবে বলো, কেউ বলছে মুক্তিযুদ্ধের কোটা বাদ দিতে চাচ্ছে, কেউ বলছে এটা ওইটা, কিন্তু ছাত্র হচ্ছে তার সংস্থান চায়, অর্থাৎ কর্মক্ষেত্রটা চায়। সেই দাবিটা ছিল হচ্ছে মূল বিষয়।
এই যে নুরু আজকে পপুলার হয়ে গেছে, নুরু পপুলার হওয়ার পিছনে কিন্তু ছাত্র কেন্দ্রিক দাবিটা সামনে নিয়ে আসছে দেখে হয়ে গেছে। আমি মনে করি ছাত্র আন্দোলন, ছাত্রদের গতিপথ পরিবর্তনের এখন একটা সময়, একটা হচ্ছে যে ছাত্র কেন্দ্রিক তারা বিভিন্ন সংকটগুলা, বিভিন্ন সমস্যাগুলো, এগুলো হচ্ছে সরকারের নজরে দেওয়া, কর্তৃপক্ষের নজরে দিতে হবে এবং এগুলো ভালোভাবে যাতে সমাধান হয় সেই দিকে তারা ভূমিকা রাখতে হবে। এই ক্ষেত্রে যে যত বেশি পারঙ্গমতা দেখাতে পারবে, যে যত বেশি ক্যাপাসিটি শো করতে পারবে, তার দিকেই মানুষের সমর্থন থাকবে, ছাত্রদের সমর্থন থাকবে। হেলাল ভাই, আপনার শেষ বক্তব্য। না, আমি খুব সংক্ষেপে বলতে চাই বিষয়টা, যে ডাকসুর নেতৃবৃন্দ এখন ওনাদের কিছু সুনির্দিষ্ট কাজকর্ম আছে, এর বাইরে গিয়ে সময়টা খুবই নির্দিষ্ট, কারণ 1 বছর সময়, 1 বছর সময়, 1 বছরের এখানে খুব বেশি পরে আবার ডাকসু নির্বাচন। না, এখানে যে ডাকসু যে দায়িত্বটা, সুনির্দিষ্ট কিছু দায়িত্ব আছে ডাকসু, এর বাইরে গিয়ে কিছু করবার প্রয়োজন আছে বলে করতে পারবে বলে আমার মনে হয় না। তো সেক্ষেত্রে যে যারা আছেন তারা যে শুধুমাত্র যে ছাত্রদের যে সমস্যাকে নিয়ে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যদি ওনারা করার চেষ্টা করেন, হয়তো বা ওনাদের সফলতা অনেকাংশে আসবে। এর বাইরে কোনো কিছু করবার প্রয়োজনও নেই এবং কিছু করতে পারবেন বলে আমার কাছে মনে হয় না। আর রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক আদর্শের জায়গায় আদর্শটা এটা নিয়ে কোনো প্রশ্নই কেন, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি থেকে এক ধরনের সাধারণ ছাত্রছাত্রী কেন্দ্রিক না, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি বলতে এখন যদি মূল সংগঠন, যে সংগঠনের আমরা সহযোগী সংগঠন, ছাত্রলীগ সহযোগী সংগঠন, সেই সরকার ক্ষমতায় থাকলে যে ক্ষমতাটা স্পষ্ট তাদের পাবে, কিন্তু সেই ক্ষেত্রে যে ক্ষমতাটাকে যে পরিশীলিতভাবে ব্যবহার করা এবং যে ছাত্রদের অর্থবিত্তের প্রতি যে প্রলোভন, যে লোভ, সেই জায়গাটা যদি ওনারা মুক্ত থাকতে পারেন, আসলে আমার কাছে মনে হয় কি যে মানুষ যদি লোভমুক্ত নির্মোহ থাকতে পারে তাহলে মানুষ অনেক ক্ষেত্রে ভালো থাকতে পারে, আদর্শবান থাকতে পারে। আর মানুষের চরিত্রহানির জন্য বা মানুষের কুকর্মের জন্য কিন্তু প্রথমত লোভটাই মানুষকে প্রভাবিত করে। তো যে কোনো মানুষ, এবং সেটা ছাত্র হোক, সাধারণ মানুষ হোক, রাজনৈতিক কর্মী হোক, যে কোনো প্রফেশনের মানুষ যদি লোভমুক্ত থাকতে পারেন, সেক্ষেত্রে বোধ তার অনেকাংশে ভালো থাকা সম্ভব এবং অনেকাংশে মানুষের জন্য কিছু করা সম্ভব। ধন্যবাদ। পিঙ্গু ভাই, আপনার শেষ বক্তব্য, যে বিষয়টা আসলে বললেন হেলাল ভাই শেষে, যে আসলে লোভমুক্ত থাকা খুব জরুরি। না, হেলাল ভাই ভালো বলেছে, ভাইও ভালো বলেছে। তাদের কিছু করার নাই সেই কথাটা আপনি আবারও বলেছেন। তারাই ছাত্ররাই এদেশের রাজনীতির মূল ক্রিয়ানক এবং তারা এটাই সত্যিকার। অতএব তাদের যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং ছাত্রদের সংস্থানের জন্য, ভবিষ্যতের জন্য তাদেরকে দেখতে হবে, তাদেরকে নেতৃত্ব দিতে হবে। পাশাপাশি এদেশের আমি বললাম যে গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্যও তাদেরকে ভূমিকা রাখতে হবে। 1 বছরের জন্যে আজকে যারা নির্বাচিত হয়েছে, আল্লাহ না করুক এটা যেন আবার 28 বছরের দিকে না যায়। 28 বছরের দিকে গেলে তো এটা বড় ধরনের সমস্যা। গণতন্ত্রের সমস্যাটা কথা বলেন, গণতন্ত্র কি, আমরা কি করতাম বলেন, কি হলো গণতন্ত্র আপনি বলেন? আপনি তখন বলেন আমার টকশো করতেছি, এটা কি গণতন্ত্র না? না, আমি আপনার কথা বলি, ট্রেংলি কথা বলি, আপনি বলেন যে গণতন্ত্র জিনিসটা কি। ওই যে যারা কথা বলতে পারেন, আপনি হাত পা খাইতে পারতেছেন, কি গণতন্ত্র? এই রাস্তায় গিয়ে মারামারি কাটাকাটি করলে গণতন্ত্র হবে? আপনি ছাত্র নেতা, আপনি কিন্তু ভাই, আমি আন্দোলন করে বড় হয়েছি ভাই, আমি 75 পর থেকে আমি মোটামুটি জ্ঞান হয়েছে, আমি দেখেছি সারা বাংলাদেশে। কিন্তু ভুলে যায় নাই কেউ, আপনারা কিন্তু সবাই চিনে, অনেক মানুষ চিনে। পিঙ্গু ভাই শেষ করে ভালোভাবে সামনে আমরা হাস্যকর না, আমাকে ভালো মানুষ হিসেবে চিনে ভাই। সমস্যাটা কি ভাই? আল্লাহর রহমতে আমাকে ভালো মানুষ হিসেবে চিনে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যেখানে থাকুন ভালো থাকুন। আমরা আমাদের দীর্ঘ সময় আলোচনা করার জন্য, আপনাদের এই মাঝরাতে সময় দেওয়ার জন্য আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভালো থাকুন, শুভ থাকুন, শুভরাত্রি।